ফেসবুক লাল হয়েছে ওই দিন ৩১শে জুলাই। তো তাকেই আমরা বুঝলাম আমি শেখ হাসিনার একটা জবাব দিলাম। শেখ হাসিনার বৈধতার পক্ষে যুক্তি ছিল একটাই, আমি উন্নয়ন করেছি। তারা বলছে কি তাহলে বাংলাদেশ টেলিভিশন ভবনে কেন আক্রমণ হলো? মিরপুর রেলওয়ে স্টেশনে কেন আক্রমণ হলো? আমি এর জবাব দিয়েছি, মানুষ আপনি যেটাকে বলছেন উন্নয়নের প্রতীক, মানুষ আপনার উন্নয়নকে প্রত্যাখ্যান করেছে। তো আক্রমণটা সে তো প্রতীকের উপরেই করবে। আইয়ুব খান সাহেবের আমলকে আমরা উন্নয়ন দশক বলতাম। শেখ হাসিনার উন্নয়নের ১.৫ দশক হলো। কিন্তু চরিত্রের দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। যদি পার্থক্য কিছু থেকে থাকে, সেটা হচ্ছে আপনারটার মাত্রা আইয়ুব খানের মাত্রাকেও ছাড়িয়ে গেছে। আরেকটা কথা আমি বললাম যে, আপনি নিজে তো রাজাকার। আপনি তো রাজাকার দ্বারা পরিবৃত হয়ে আছেন। কিন্তু আপনি ছাত্রদেরকে রাজাকার বলছেন। আপনার লোকেরা বলছে, ছাত্ররা তো স্লোগান দিয়েছিল, "তুমি কে আমি কে রাজাকার, রাজাকার।" এটা যে ব্যঙ্গাত্মক স্লোগান, যে কোনো সরকার কতটুকু শক্তিশালী সেটা বোঝা যায় সে ব্যঙ্গের ভাষা বুঝতে পারে কিনা। যে ব্যঙ্গকে ভয় পায়, মানে বোঝা যাচ্ছে কি তার মধ্যে কোনো কবিত্বের বোধ নাই। কবিত্বের বোধ নাই মানে সে মৃত। তো তোমার তো ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত। তোমার বৈধতা তো শেষ। দ্বিতীয়ত তারা তো আর বলছিল, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার। এটা তো আপনি উদ্ধৃত করলেন না। মোহাম্মদ জাফর ইকবাল এটা উদ্ধৃত করলেন না। মোহাম্মদ জাফর ইকবালের উক্তি আসলো কি, আমি ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাব না। ওখানে ওরা ছাত্ররা নিজেদের স্বৈরাচার বলে। এই যে আমি বলি কি রসবোধ শূন্য, রসলেসহীন যে রেজিম, সেই রেজিমের বৈধতা তো শেষ হয়ে গেছে। আমি আরো একটা বৈধতার কথা বলেছিলাম যে, আপনারা এখন প্রতিবাদের জন্য একটা আলোচনা সভা না ডেকে, আপনি নেগোসিয়েশন না করে যে হত্যাকাণ্ড মেতে উঠলেন, তা আপনি হত্যাকারী। করতে পারছি ওরা আপনাকে খোঁজ করবে, ওরা আপনাকে মারবে, তখন আপনার তৈরি হইতে হবে। তো আমরা যা করলাম সেটা গোপন কথা নাই বলে যারা আমাদের আশ্রয় দিয়েছিল কিছুটা আশ্রয়ে থাকলাম। কিন্তু তারপরে এক ফ্যাসিস্ট আমাকে ফোন করলো ১ তারিখ যাওয়ার পর ২ দিন পরে যে, আমরা তোমাকে দেখে নেব। এবং আমি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করি তার বোর্ড অফ ট্রাস্টিজের সভাপতির নাম করে সে বলল কি, তোমাকে দেখে নেব। সেই লোকের নাম আমি বললাম না অনুকম্পাবশত, কিন্তু বললে আপনারা সকলেই চিনবেন। এই হচ্ছে কারণ এই ফ্যাসিস্ট আমাকে আরও একবার এরকম হুমকি দিয়েছিল। এবং পরে শুনেছি ৩-৩রা আগস্ট শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভাইস চ্যান্সেলরদের সভা ডেকেছিলেন গণভবনে। সেখানেও আমাদের এই প্রসঙ্গ নিয়ে তিনি আমাদের মুণ্ডুপাত করেছেন। শেখ হাসিনা যদি ক্ষমতায় আরও কয়েকদিন থাকতো, তাহলে হয়তো আমাদের নিয়তি কি হতো সেটা অনুমান করা যায়। পরে আগুন থেকে লাফ দিয়ে বাসায় যাওয়া, কিন্তু ওইখানে লাফ দিয়ে পড়লে আপনার পাঞ্জাবিতে একটু দাগ লাগবে, কুর্তায় একটু দাগ লাগবে, কাপড় ছিঁড়ে যাবে, সেই জন্য একেবারে দাগ না দিয়ে থাকবেন। হাসিনার সময় আমাদের ঘরে আগুন লেগেছিল। হাসিনার শাসন ছিল অসহনীয়, দুঃসহ। স্বৈরাচার বললে কম হয় বলেই আমরা ফ্যাসিবাদ বলছি, তাই না? অর্থাৎ ফ্যাসিবাদ বলতে যে ধরনের জিনিস বোঝায় হয়তো সংজ্ঞায় সংজ্ঞায় মিলবে না, কিন্তু মূলত তাই তিনি করেছিলেন। নির্বিচারে হত্যা এবং গুম খুন এই সমস্ত অপরাধের ফলে মানুষ তার উপর অতিষ্ঠ হয়েছিল। এই জন্যই মানুষ তার উন্নয়নের বয়ানে বিশ্বাস করে নাই। কারণ বিশ্বাস করে না যে তিনি নির্বাচিত হয়েছিলেন। তাহলে নির্বাচিত না হয়ে কেউ যদি জবরদখল করে ১৫ বছর ক্ষমতায় থাকে, তাহলে তাকে তো অবশ্যই বলতে হবে ডাকাত। তাহলে সেই ডাকাতকে ঘর থেকে বের করার জন্য মানুষ মাইকে আজান দেয়। এইজন্য মানুষের যে একটা বিরাট সমাবেশ ঢাকায় আপনি দেখেছেন এসেছে, এটার কারণ ছিল মানুষ আওয়ামী লীগ রেজিমকে প্রত্যাখ্যান করেছে। অনেকে বলে থাকেন যে এটা শেখ হাসিনার গোঁয়ার্তুমির ফলে হয়েছে, আওয়ামী লীগের কর্মীরা এর জন্য দায়ী নয়। এখন মাসুদ করিম প্রভৃতি সাংবাদিক যে ধরনের প্রোপাগান্ডায় নেমেছে, আমি অবাক হই। নবনীতা চৌধুরীর মতো সাংবাদিক কেন বিদেশে গিয়ে এখন এই প্রোপাগান্ডা ব্যবসায় নেমেছে? কারণটা কি? আগে লোকে বলতো যে বাংলাদেশের লোক হিন্দু হলেই ভারতপন্থী হয়। এটা যখন বলতো আমি একটু আপত্তি করতাম। এখন দেখা যাচ্ছে মানে ভারতীয় হলেই কি হিন্দু হয় নাকি? তাহলে বাংলাদেশে হিন্দু মুসলমান নির্বিশেষে সবার তো বাংলাদেশে হওয়াই কথা উচিত ছিল। কিন্তু বাংলাদেশে আপনার নাম এসেছে ভট্টাচার্য থাকলে, চৌধুরী থাকলে আপনি ভারতপন্থী হবেন? এটা তো দুর্ভাগ্যজনক ঘটনা। গত ১ বছরে যা শিখলাম তা হচ্ছে এইটাই। বাংলাদেশে এমন এক দল সাংবাদিক, বুদ্ধিজীবী তৈরি হয়েছেন যারা ভারতকে বাংলাদেশের প্রভু মনে করে। কিন্তু আমার মনে হয় ভারতের বিরুদ্ধে শত্রুতা না করেও আমাদেরকে আত্মপরিচয় নিয়ে বাঁচার তো একটা লড়াই করতে হবে। এই দেশ যে একটা রাষ্ট্র, একটা সার্বভৌম শক্তি, সেটা আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা যারা করেছিল, এখন তারা তাদের নিজেদেরকে ক্ষমতাচ্যুত মনে করছে এবং তারা ফিরে আসার জন্য হেন পথ নাই যা করছে না। এখন জুলাই পথে আমরা কোনো ভুল করি নাই।
এবং আজকের তরুণেরা যে বাংলাদেশে এই আন্দোলনে এসছেন, তারা আহমদ ছফার বাংলাদেশের রাজনৈতিক জটিলতা বা বেহাত বিপ্লব ১৯৭১ প্রভৃতি লেখা দেখেন, তাহলে দেখবেন যে ইনি বলেছিলেন বাংলাদেশকে সম্মানের সাথে যদি বাঁচতে হয়, তাহলে বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং তাকে একটা নৈতিক নেতৃত্ব তৈরি করতে হবে, যাতে ভারতের পূর্বাঞ্চলের এবং সমগ্র দক্ষিণ এশিয়ার নির্যাতিত জাতিসত্তাগুলো আবার তাদের আত্মরক্ষার প্রেরণা, আত্মবিকাশের মূলধন খুঁজে পাবে। তো সেই জন্য আমি মনে করি আহমদ ছফা হচ্ছেন আমাদের গত ৫০ বছরের সবচেয়ে বড় দার্শনিক, যিনি এই জাতির জন্মের বেদনা দেখেছেন এবং এই জাতির ভবিষ্যৎ বিকাশে